প্রিয় দর্শক, চ্যানেলের রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামান্তা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ এবং নির্বাচনের মাধ্যমে যে আমরা ভোট প্রদান করে থাকি, সেই ভোট শুধুমাত্র একটি ভোট নয়, প্রত্যেকটি নাগরিকের মত অধিকার এবং সেটি আমাদের সাংবিধানিক অধিকার। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে চাই আমাদের পছন্দ মতো সরকার, কিন্তু একটি নির্বাচন নিয়ে যখন নানান বিতর্ক, নানান বাধা বিপত্তি আসে, তখন সেই নির্বাচনটা কতটুকু জনগণের থাকে সেই নিয়ে প্রশ্ন ওঠে। আজকে আমাদের রাউন্ড টেবিলের আলোচনার বিষয় কেমন নির্বাচন চাই, কারণ নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে, এত রাজনৈতিক দলের বিভিন্নজন বিভিন্ন বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যের রেশাতলে আসলে জনগণরা পড়ে যাচ্ছেন সংশয়ে। আমাদের আজকের রাউন্ড টেবিলের আয়োজনে উপস্থিত আছেন অতিথি ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবি পার্টি, আছেন ববি হাজ্জাজ, সভাপতি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। আমাদের সাথে আরও আছেন হাসিব আল ইসলাম, মুখ্য সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আছেন হাবিবুর রহমান পলাশ, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। স্বাগতম আপনাদের সকলকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ববি হাজ্জাজকে দিয়ে শুরু করতে চাই। যে কথাটি বলছিলাম যে নির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো সেগুলোর জন্য। কেমন নির্বাচন চাই আমরা, আপনারা কেমন নির্বাচন চান? জি সামান্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমাদের সহ আলোচক সহ চ্যানেল আয়ের সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। অনেক বছর পর আমরা একটা নির্বাচন পেতে যাচ্ছি। প্রথমত আমরা একটা স্বচ্ছ নির্বাচন চাই, যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। সকল রাজনৈতিক দল যারা আইনগতভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তারা যেন সম অবস্থা থেকে নির্বাচনী প্রচার করতে পারেন, কারোর জন্য কেউ যেন কোনো বাধা সৃষ্টি করতে না পারে। জনগণ যেন উন্মুক্তভাবে তাদের পছন্দের রাজনৈতিক দলগুলোর প্রচারণার সম্মুখীন হতে পারে, দেখতে পারে, জানতে পারে, তারা বাছাইয়ের সুযোগ পায় এবং বাছাইয়ের সুযোগ পাওয়ার মাধ্যমে তারা যেন তাদের মূল্যবান ভোটটি প্রদান করতে পারে। এটা করবার জন্য আইনি পর্যায়ে, কাঠামোগত পর্যায়ে সরকারের অনেক প্রস্তুতির দরকার আছে। সেই প্রস্তুতিগুলো আমাদেরকে ইতিমধ্যে আশ্বস্ত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বারংবার আশ্বস্ত করেছেন যে তারা এটা করছেন। এই জায়গা থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই। আবার অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো ভুল ত্রুটি আছে। একটা বিশাল তো হঠাৎ করে কোনো ধরনের কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে, প্রধান স্টেক হোল্ডারদেরকে এক টেবিলে না বসে তারা আরপিওতে সংশোধনী আনলেন। আরপিওর যে সংশোধনীগুলো এনেছেন, এটা আসলে মূল স্টেক হোল্ডারই রাজনৈতিক দল। সো তারা সংশোধনীগুলো যে এনেছেন, কার সাথে কথা বলে এনেছেন, কোন যুক্তিতে এনেছেন, কেন এনেছেন, এটাও যদি সাপোজ কারোর সাথে কথাই বললো না, কিন্তু শক্ত যুক্তি ছিল, সেই শক্ত যুক্তি জনসম্মুখে নিয়ে এসেছেন, রাজনৈতিক দলগুলোর সম্মুখে নিয়ে এসেছেন, তাহলে আমরা মেনে নিতাম যে ঠিক আছে, তবুও ঠিক আছে, আমাদের সাথে কথা বলেনি, কিন্তু যুক্তিটা তো শক্তিশালী, ঠিক আছে। কিন্তু তারা এটা করেন নাই। তার মানে কি, তারা মানে ইনস্টিটিউশনাল যে জায়গা থেকে আমরা নির্বাচন দেখতে চাচ্ছি, সেই জায়গায় তারা এখনো আসতে পারেন নাই। তারা এখনো তাদের যেটা ইচ্ছা, এই ধরনের একটা মনোভাবে আছেন। আইন শৃঙ্খলা বাহিনী এখন মনে করেন তারা যদি নিজেদের মনোভাবে সবকিছু করতে চান, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এখন ওই জায়গায় আসেননি যে শক্তিশালীভাবে আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচনের মতো বড় একটা বিষয় পুরো দেশকে মানে সব ধরনের সিকিউরিটি দিতে পারে, প্রদান করতে পারে। তো সেখান থেকে যে আমরা ওই জায়গায় যেতে পারি না যেখানে আইন শৃঙ্খলা বাহিনী শক্তিশালী হবে, আর্ম ফোর্সেস ফুল সাপোর্ট করবে এবং আমরা সুন্দর একটা স্বচ্ছ নির্বাচন পাবো, এর জায়গায় যেতে পারি। কিন্তু যেই ধরনের দৃষ্টান্ত বারবার করে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করছে, এই যে কারোর সাথে কথা না বলে নিজেদের ইচ্ছা মতো একটা জাস্ট ইচ্ছা হলো করে দিল, এই জায়গাগুলোতে খুব মুশকিল হয়ে যায়। আরেকটা জিনিস আসে যে একটা দল আছে এনসিপি, নতুন দল, আমরা তাদের কাছ থেকে অনেক কিছু আশাবাদী। এনসিপি চেয়েছে, তারা নতুন মার্কা চায়, শাপলা মার্কা। তারা চাইতেই পারে, যে কোনো কেউ যে কোনো কিছু চাইতে পারে, আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আবার চাওয়া একটা জিনিস, আর এই চাওয়ার লিগ্যালিটি কতখানি কে কি দিতে পারে সেটা আরেকটা জিনিস। তো লিগালি আরপিও এখন যেটা আছে, সেটার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন কোনোভাবে কাউকে শাপলা দিতে পারে না এবং কোনোভাবে কেউ চাইতে পারে না। কিন্তু এখনো সরকারি পর্যায়ে এটা নিয়ে আলোচনা চলছে, সেখানেই আপনাকে পরিষ্কার করে দেয় যে আইন বহির্ভূতভাবে একটা জিনিস চাওয়ার পর সেটা নিয়ে যদি আলোচনা হয়। আপনি কোন এলাকা নির্বাচন করছেন এবং আপনার মার্কা কি, সেই সব কিছু নিয়ে আবারও আপনার কাছে আসবো। এবার আমরা ব্যারিস্টার মিলির কাছে শুনতে চাই। ববি হাজ্জাজ যেই নির্বাচনের কথা বলছিলেন, আসলে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, সকলকে সাথে নিয়ে আগাতে চাই। তো সেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটি বললেন, তারপর আবার আরপিও হঠাৎ করে উঠে এলো, এই সব কিছু নিয়ে আপনার কি মতামত, আপনি কি ভাবছেন? জি, ববি ভাই যেটা বললেন, প্রথমেই সবাইকে সালাম এবং শুভেচ্ছা। তারপর ববি ভাইয়ের কথাটা থেকে টেনে বলি
বয় ভাই যে বললেন যে আপনার নির্বাচন যে হচ্ছে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি কতটুকু ভালো, আমরা বারবার নির্বাচন কমিশনকে বলেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি যে নির্বাচন যত এগিয়ে আসবে আমরা বিভিন্ন প্রেক্ষাপট এবং বিভিন্ন যেটা দেখতে পাচ্ছি ভায়োলেন্সটা বাড়তে পারে এবং সেটার জন্য না হয় এবং আমাদের কথাই ধরি, আমরা একটা ধরেন ছোট অথবা মাঝারি দলের মধ্যে পড়ি, তা আমাদের মানি এবং মাসেল যে পাওয়ারটা নেই। সুতরাং আমাদেরকে যদি ওই ধরনের সেফটি এবং সিকিউরিটি এনশিওর করা না হয় তাহলে আমরা কিভাবে যে লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলো ওটা তো আসলে হবে না। তাহলে আমরা কিভাবে নির্বাচনী মাঠে নামবো? আমরা তো জনগণ যেন ভালোভাবে ভোট দিতে পারে সেটা এক্সপেক্ট করছি, বাট যে ক্যান্ডিডেট সেও যেন নেমে ঠিক মতো তার প্রচারণা করতে পারে সেটাও আমাদের একটা এক্সপেকটেশন। এটা একটা কথা যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে পরিস্থিতিতে আছে আপনার আমি দেখছি না যে আমরা একটা লেভেল প্লেইং ফিল্ডটা পাচ্ছি, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি আপনাকে বলি, ধরেন আপনি বলছেন যে আমি দুপুরবেলা 300 মানুষ খাওয়াবো, তো 300 মানুষ খাওয়াবো কিন্তু আপনি কোনো পাতিলও দেখছেন না, কোনো পোলাও দেখছেন না, পোলাও চাল দেখছেন না, কোনো বাজার দেখছেন না, কোনো কর্মযজ্ঞ দেখছেন না, দুপুর 12টা হয়ে গেছে, তাতে আপনার ভিতরে একটা সন্দেহ থাকে যে ওরা কি পারবে কিনা খাওয়াতে। সুতরাং সিমিলার প্রসিডিওর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নয়নটা আমরা চাচ্ছি ওটার কোনো সাইন সিমটমস দেখছি না। প্লাস নির্বাচন কমিশনের এখন যে পরিমাণ লেভেল অফ অ্যাক্টিভিটিস থাকা দরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায়, তো সেই লেভেল অফ অ্যাক্টিভিটিসটা আমরা দেখছি না। একটা কথা বলি, আমরা সবাই জানি যে আমাদের যে ভোটার লিস্ট আছে, ভোটার লিস্টে প্রচুর গোস্ট ভোটার আছে। তো গোস্ট ভোটারটা আপনি বুঝবেন কিভাবে যে গোস্ট ভোটারটা আছে? আপনাকে প্রত্যেকটা ডোর টু ডোর নক করে এই ভোটার লিস্টটা কনফার্ম করতে হবে। এখন পর্যন্ত আমার বাসা অথবা আমার নির্বাচনী এলাকায় কেউ নক করেননি, বাসায় নক করা হয়েছে এটা আমি শুনিনি। তাহলে এই ভোটার লিস্টে আপনারা আপডেট করলেন। ধন্যবাদ মিলি। এবি পার্টি কাদের সাথে নির্বাচন করছে এবং আরো আনুষঙ্গিক বিষয় নিয়ে আবারও আপনার কাছে আসবো। আমরা হাসিব আল ইসলামের কাছে শুনতে চাই, গণ অভ্যুত্থানের সবচেয়ে সামনের সারিতে ছিলেন আপনাদের মূল দল এনসিপি। এখন এনসিপি আবার জুলাই সনদে স্বাক্ষর করেননি, এনসিপির প্রতীক নিয়েও বিভিন্ন দ্বন্দ্ব চলছে। আপনারা যদি শাপলা প্রতীক না পান তাহলে নির্বাচনে আপনাদের কি অবস্থা হবে, কি করবেন? এটা আসলে এনসিপি ভালো বলতে পারবে যে আসলে শাপলা প্রতীক যদি না পায় তাহলে এনসিপি আসলে নির্বাচন করবে কি করবে না, কিংবা এনসিপি কার সাথে যাবে। তো আমাদের যে ছাত্রনেতা হিসেবে আপনার ছাত্রনেতা হিসেবে আমাদের কাছে অনেক বেশি প্রত্যাশা রয়েছে, যারা এনসিপিতে আছেন তারা আমাদেরই খুব কাছের বড় ভাই এবং যাদের সাথে আমাদের গণ অভ্যুত্থানে একসাথে পথ চলা, প্লাস দীর্ঘ সময়ের আমাদের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের যে প্রত্যাশাটা রয়েছিল যে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা যে প্রত্যাশার কথাটা চিন্তা করেছিলাম যে বাংলাদেশে একটা সংস্কার আসবে এবং মানুষের মনস্তাত্ত্বিক সংস্কারের একটা পরিবর্তনের জায়গাটা তৈরি হবে এবং মানুষগণ রাজনৈতিক দলের প্রতি আস্থা এবং ভরসাটা ফিরে পাবে। আমরা দেখতে পেয়েছি যে গত ফ্যাসিবাদী আমলে আমরা যে নির্বাচনগুলো দেখতে পেয়েছি সেই নির্বাচনগুলো আসলে রাতের ভোটের মাধ্যমে যে নির্বাচন হয়েছিল। আমরা আশা করব যে এবারে নির্বাচনটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি লেভেল প্লেইং ফিল্ড থাকবে এবং যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার আমাদেরকে দিতে পারে, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সেই লক্ষ্যে আসলে তেমন কোনো অগ্রগতি নির্বাচন নিয়ে আমরা কিন্তু অগ্রগতি লক্ষ্য করতে পারছি না। আমরা শুনতে পাচ্ছি যে আসলে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচন তো আপনার কিছু মানে সংস্কার প্রস্তাবনা বা নির্বাচনটাকে আপনি কিভাবে করতে চান সেই সম্পর্কে একটা রোডম্যাপ জনগণের সামনে বললেন যে কোনো কিছু দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমরা তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না। এছাড়াও লেভেল প্লেইং ফিল্ডের যে কথাটা উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আমলাতন্ত্র কিন্তু আসলে দল নিরপেক্ষ হতে পারেনি। আমরা দেখতে পেয়েছি যে আসলে আমলাতন্ত্রকে আবারও সেই রাজনীতিকরণ করা হচ্ছে এবং দলীয়করণ করা হচ্ছে এবং অনেক সময় শোনা যাচ্ছে যে আসলে নির্বাচনের পূর্বে একটি বিশেষ মহলের আমলাদেরকে আসলে আবার পদায়ন করা হবে যাতে করে এই নির্বাচনের ফলাফলটা তাদের দিকে অনেক বেশি বা নির্বাচনটা অনেক বেশি তাদের প্রতি ম্যানিপুলেট করা যায়। তো এগুলো আসলে আমাদের মনে আসলে শঙ্কার জায়গা তৈরি হয় যে আমরা আসলে আমরা আসলে কি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছি কিনা, কিংবা আমরা যে গণতন্ত্রের কথাটা বলি, যে ডেমোক্রেসির কথাটা বলি, সেই ডেমোক্রেসির দিকে আমরা যাচ্ছি কিনা, নাকি আমরা আবার কোনো হয়তোবা যে ফ্যাসিবাদের মুখে পড়তে যাচ্ছি। হ্যাঁ, সেটাই আসলে। হাসিব আল ইসলাম, হাবিবুর রহমান পলাশের কাছে শুনবো, আসলে কি আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি নাকি একটি বায়াসড সরকার আমরা আবার পাবো? ধন্যবাদ। চ্যানেলের এই আয়োজন যারা দেখছেন, একই সঙ্গে আমার সহ আলোচক যারা আছেন, তিনজনই তিনটি রাজনৈতিক দলকে বিলং করেন। তারা এই আয়োজনে গ্রহণযোগ্য নির্বাচন এবং এই নির্বাচনে সরকারের যে কর্মকাণ্ড সেটা তুলে ধরার চেষ্টা করেছেন। সেই জায়গা থেকে আমি যদি বলি,
আপনি যে ইন্ট্রোটা দিয়েছিলেন সেই জায়গা থেকে যে একটি নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রথম ধাপের প্যারামিটার হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন। আমরা যদি অতীতের 3টি নির্বাচন বাংলাদেশের খুবই প্রশ্নবিদ্ধ নির্বাচন, আমরা যে মূল 4টা প্যারামিটারের কথা বললাম, এই 4টা প্যারামিটারের একটাও এই জায়গা থেকে প্রতিপালিত হয়নি। বিধায়ী হচ্ছে যে জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশে, এবং আমার সঙ্গে আজকে যারা সহ আলোচক এখানে আছেন তারা এই জুলাই আন্দোলনের একই প্ল্যাটফর্মের রাজনৈতিক অংশীজন। এবং আমরা যদি বলি যে গত জুলাইয়ের অভ্যুত্থানের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে, সেই সরকার দায়িত্ব গ্রহণ করার পরে আমরা যেটা দেখেছি যে একটা অগোছালো সময় তারা পার করেছেন। আসলে এই ইন্টারিম গভর্নমেন্টের আসলে কাজ কি হবে সেটা তারা প্রথমেই লক্ষ্যটা নির্ধারণ করতে পারেননি। রাজনৈতিক চাপ, রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি যে ওই সরকার 8 তারিখের পূর্বেই বিএনপি আলটিমেটাম দিয়েছে নির্বাচনের জন্য। তো এরপর থেকে সরকার কখনো বলেছে ডিসেম্বরের নির্বাচন দিবেন, ফেব্রুয়ারিতে দিবেন, রোজার পরে দেবেন। নির্বাচন নিয়ে যখন একটি অনৈক্য তৈরি হচ্ছিল, সরকার ক্লিয়ার করতে পারছেন না, রাজনৈতিক দলগুলো এক এক দল এক এক সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছেন, সব মিলিয়ে অনেক জল ঘোলা করার পরে আমাদের সামনে আগামীর ফেব্রুয়ারির ফার্স্ট উইকে একটি জাতীয় নির্বাচন হওয়ার জন্য সরকার একটা রোডম্যাপ ঘোষণা করেছেন। এবং আমরা জানি যে আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণার যে গাইডলাইন সেটি নির্বাচন কমিশন দেবে। নির্বাচন কমিশন এই নির্বাচনের প্রথমত তারা রেফারির ভূমিকা পালন করেন, আর খেলোয়াড়ের ভূমিকায় থাকেন রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো। আমরা যেটা দেখেছি যে আমাদের জনমনে এখন একটা শঙ্কা তৈরি হচ্ছে। আপনি যদি একটু বাইরে জনগণের সঙ্গে আলাপ করেন, আপনি যদি প্রশ্ন করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, জনগণ একটা দ্বিধান্বিত জায়গায় তৈরি হবে। তারা আপনাকে প্রশ্ন করবে যে আসলে কি নির্বাচন হবে। তার মানে অলরেডি নির্বাচনের ট্রেনে সরকার ছেড়ে দিয়েছেন, কিন্তু নির্বাচনের যারা ভোটার বাংলাদেশে জানেন যে নির্বাচন কেন্দ্রিক একটা উৎসব তৈরি হয় বাংলাদেশে, কিন্তু এখনো সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা। এই আশঙ্কার কারণ কি? আমি প্রথমত এই আলোচনাটায় আসতে চাই। এই আশঙ্কার কারণ কি? সেই আশঙ্কার কারণ হচ্ছে এই জুলাই আন্দোলনের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দেখা দিয়েছে। এই অনৈক্যটার কারণে রাজনৈতিক দলগুলো যারা আছেন, আপনি জানেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা পলাতক আছেন এবং যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তার মানে আওয়ামী লীগ বাদে যে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত অনিবন্ধিত যারা আছেন তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর প্যারামিটারে যদি আমরা একদম টপ পলিটিক্যাল পার্টি ধরি, তাহলে এই মুহূর্তে আমরা বিএনপিকে ধরি, তারপরে জামাত ইসলামীকে ধরি, এনসিপি নবগঠিত রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষ তাদের মধ্যে একটা আগ্রহ আছে। কিন্তু দেখবেন যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অনৈক্য আছেন, পরস্পর বিরোধী কথা বলছেন। আপনি দেখবেন যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তারা পিআর নির্বাচন নিয়ে সামনে এসছেন। উচ্চ কক্ষ হবে না নিম্নকক্ষ হবে, পিআরএ হবে না অতীতে নির্বাচন হবে। হ্যাঁ, তো আরপিও এর আগে যেটা ববি ভাই বলেছেন যে আরপিও আসলে কার জন্য? রাজনৈতিক দলগুলোর জন্য। সেই রাজনৈতিক দলগুলো হচ্ছে এই আরপিওর অন্যতম স্টেক হোল্ডার। তাদের সঙ্গে আলোচনা না করে তারা একটা আরপিও করে দিয়েছেন। সেইটা প্রধান উপদেষ্টা অ্যাগ্রি করলে বা ক্যাবিনেট অ্যাগ্রি করলে সেটা এসে যাবেন। এখন প্রথমত হচ্ছে যে সাধারণ মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। আবার আপনার কাছে আসবো, ধন্যবাদ আপনাকে। আমরা ববি হাজ্জাজের কাছে শুনবো। আরপিও নিয়ে কথা বলছিলাম, যখন আপনি কারোর সাথে জোট গঠন করবেন বা যে কোনো ছোট দল বলবো না, দলের ছোট বড় নেই, তবে যারা একটু জনসমাগমের বাইরে বা নতুন আসছে তাদেরকে আমরা ওই মার্কাগুলো কিন্তু তেমন চিনি না। আমরা ধানের শীষ বা লাঙ্গল বা ঈগল বা আওয়ামী লীগের মার্কা যেটা এখন নেই, এইসবকেই চিনি। এখন আরপিওর মাধ্যমে যখন ছোট ছোট দলগুলো জোট গঠন করে নিজেদের মার্কায় যাবে, তখন সেই মার্কাগুলো কতটুকু সাধারণ জনগণ আইডেন্টিফাই করতে পারবে? দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা গুরুত্বপূর্ণ আলোচনা না। গুরুত্বপূর্ণ আলোচনা হলো অধিকারের আলোচনা। গুরুত্বপূর্ণ আলোচনা হলো যে যেই অথরিটেরিয়ান সরকারের বিরুদ্ধে আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন করে আমরা আজকে এই জায়গায় এসেছি, যে আমরা সঠিক একটা নির্বাচন নিয়ে আশাবাদী। সেই জায়গায় এসে একটা সরকার আছে যারা তাদের ইচ্ছা মতো কারোর সাথে কোনো আলোচনা ছাড়া কোনো নিয়ম তৈরি করছে। কম্পিটিশনের ময়দান যখন তৈরি হবে, কম্পিটিশনের রুলস থাকতে হবে। কম্পিটিশনের রুলস যেটাই সেট করা হবে ওই রুল মেনে সবাইকে কম্পিট করতে হবে। তবে মার্কেটে যদি না চেনে ভোটটা দেবে কিভাবে? নো এগেইন
তাহলে ওই কম্পিটিশনের রুলটা তো আগে থেকে সেট করার কথা না। 14 মাস সময় ছিল, তো 14 মাস আগে আলোচনা করতে পারতো, কম্পিটিশনের রুল সেট হয়ে যেত 14 মাস আগে, সবাই সবার মার্কায় যাবে, সবাই সবার মার্কায় তখন সেইভাবে প্রচারণা চালাতে পারতো, অনেক কিছু করতে পারতো 3 মাস আগে। এবং এমন একটা সময় তারা বেঁধেও দিয়েছে অনেক ধরনের পোস্টারিং করা যাবে না, অনেক ধরনের ফেস্টুনিং করা যাবে না। পোস্টারিং তো অ্যাকচুয়ালি নতুন আরপিও তো পোস্টারিং বাদই হয়ে গেছে, অনেক ধরনের কি পোস্টারিংই বাদ। সো তাহলে আপনি কিভাবে আপনার মার্কা চেনাবেন? সো কার সাথে আলোচনা করেছে, এগুলো গুরুত্বপূর্ণ আলোচনা ভাই। মানে ইটস নট যে এইটা করা যেত না, আরপিওতে করে দিত যে আপনি কোয়ালিশনের মার্কায় চলতে পারবেন না, ঠিক আছে, তাহলে সেটা আরও আগে করতেন, সবার সাথে কথা বলে করতেন, সব কিছু জেনে শুনে করতেন। আমাকে যদি পার্সোনালি আমার মতামত জিজ্ঞাসা করা হয়, আমার কাছে মনে হয় যে নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য একটা স্ট্র্যাটেজিক জিনিস। এইখানে তারা ব্যবহার করতে পারে যতখানি স্ট্র্যাটেজি, সেটার একটা স্বাধীনতা তারা চাইবে, একটা লিবে তারা চাইবে। সো আপনার জোটের মার্কা হিসেবেও করতে পারাটা আমার কাছে মনে হয় থাকা উচিত, এটা আমার কাছে মনে হয়। আরও 10 জনের কাছে যদি ভিন্ন মনে হতো এবং এই জিনিসটা যদি আরও আগে করা হতো, তাহলে সবাই মেনে নিতে আমরা বাধ্য হতাম। কিন্তু এই জিনিসগুলো আগে করা হয়নি, সবার মতামত নেওয়া হয়নি, হঠাৎ করে একভাবে করা হয়েছে। এখন আজকে আপনি যেমন বললেন, ইগল 2 দিন আগে মার্কা পেয়েছে, ট্রাক 2 দিন আগে মার্কা পেয়েছে, ওরা চাইলেও তো এখন তাড়াতাড়ি চেনাতে পারবে না, ওরা চাইলেও তাড়াতাড়ি চেনাতে পারবেন এটা কার মার্কা, কোন মার্কা, নেতাকে, এবং আপনি পোস্টারও দিতে পারবেন না। সো আর এনসিপি তো এখনো পাইনি, তারা এমন একটা কিছু নিয়ে আলোচনা করছে যেটা আসলে আইন বহির্ভূত। তাহলে এখানে আসলে রাজনৈতিক ঐক্যটা কতটুকু হচ্ছে? সবাই যে বলছে আমরা ঐক্য চাই, ঐক্য চাই, না আমরা ঐক্য চাই, সরকারের পক্ষ থেকে এমন কার্যক্রম হচ্ছে যেটার মাধ্যমে ঐক্য বজায় রাখাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে সব জায়গায়। সো দোষগুলো সরকারের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। হঠাৎ করে আসিফ নজরুল এসে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল। আসিফ নজরুল কার সাথে কথা বলে অ্যানাউন্সমেন্ট দিয়েছে? আসিফ নজরুলকে কয় কোটি জনগণ ভোট দিয়ে ওই জায়গায় বসিয়েছে যে তার ম্যান্ডেট আছে, সে ইচ্ছা মতো একটা অ্যানাউন্সমেন্ট দিতে পারবে। তার পাশে আপনার কি বলে নাম, প্রেস উইং এর যিনি নেতৃত্বে আছেন শফিক সাহেব ওনার সাথে বসে হাসতে হাসতে অ্যানাউন্সমেন্ট দিয়েছেন। ওনাকে কে ভোট দিয়ে ওখানে বসিয়েছেন যে উনি হাসতে হাসতে অ্যানাউন্সমেন্ট দিতে পারেন বাংলাদেশের 18 কোটি জনগণের জন্য? আপনার এটা নাই, তাহলে আপনি বাকি লোকজনের সাথে কথা বলে জিনিসটা দেন, বা আপনি দিবেন কথা বললেও সবকিছুরও কিন্তু একটা ডেডলাইনও থাকে। একটা ডেডলাইনের ভিতরে আপনি না করলে অন্য সবার জন্য আপনি জীবন মুশকিল করে দেবেন। যেমন মনে করেন আপনি একটা গার্মেন্টসের মালিক, আপনি অলরেডি একটা পার্টিকুলার প্রাইস বিড করে অর্ডার নিয়েছেন, আপনি অর্ডার নিয়েছেন চিন্তা করে আমার বিদ্যুতের দাম এত, গ্যাসের দাম এত, কাপড়ের দাম এত, সুতার দাম এত। হঠাৎ করে আপনি ওই অর্ডারের উপরে কাজ করছেন, অর্ডার কাজ করতে 3 মাস লাগবে, কাজ করছেন, হঠাৎ করে ম্যানুফ্যাকচারিং কাজটা মেইন বিদ্যুতের কাজের আগে আপনি বিদ্যুৎ গ্যাসের দাম বাড়িয়ে দিলেন, ডাবল ট্রিপল করে দিলেন, ওই বেচারা তো শেষ, ও তো দেউলিয়া, ঠিক না? তো আপনার তো জানিয়ে শুনিয়ে করতে হবে। সো আপনি ধরে আরপিও তো এই চেঞ্জটা আনবেন, এটাও তো জানিয়ে শুনিয়ে করতে হবে, সবার মতামত নিয়ে। আমরা কথা বলেছি নির্বাচন কমিশনে যখন গেছে, আমি পার্সোনালি প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি যে আমরা এগুলোর বিরুদ্ধে আপনারা বড়ভাবে সব রাজনৈতিক দলের সাথে বসেন, তারপর এগুলো আলোচনা করে যদি আপনাদের মনে হয় পরবর্তী করণীয় কি, আপনারা তাহলে নিজেদের পরবর্তী করণীয়তে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা বলেছি, আসিফ নজরুলরা যাদের সাথে বসে এদের সবার সাথে কথা বলেছি, এরা আমাদেরকে বারংবার করে বলেছে যে আপনাদের সবার সাথে আলোচনা না করে আমরা বাস্তবায়ন করব না। ভালো কথা, সবার সাথে আলোচনা করলে সবাই যদি রাজি হয়, ভাই আমি একা অপছন্দ করলে কিছু করার নাই, কিন্তু তারা কারোর সাথে কথা না বলে, যেটা আমাদেরকেও বলেছে, মুখের উপরে চোখের দিকে তাকিয়ে বলেছে যে আপনাদের সাথে আলোচনা করে তারপর আমরা করব, আমরা খুব খুশি। আমার মতে আপনি নাও মিলতে পারেন, কিন্তু সবার সাথে আলোচনাটা হইতে হবে। হঠাৎ করে নিজেদের ইচ্ছা মতো তারা একটা ডিক্লারেশন দিয়ে দিল, কিভাবে দিল, কোন ইখতিয়ারে দিল, এখন আমরা জানতে চাই। এটা হয়তো নির্বাচন কমিশনের স্বাধীনতা না, নির্বাচন কমিশনের স্বাধীনতা না, এটা সরকার দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে। অ্যানাউন্স নির্বাচন কমিশন করেনি, মনে রাখেন, অ্যানাউন্স আসিফ নজরুল করেছে। এটার জবাব আসিফ নজরুল এবং আসিফ নজরুলের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীকে দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে ববি হাজ্জাজ। আমরা ব্যারিস্টার মিলির কাছে শুনবো। এই যে আসিফ নজরুলের কথাটা আসলে অনেকেই চাচ্ছেন যে এই উপদেষ্টা পরিষদকে বাদ দিয়ে এই সরকারকে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টে বসালে কেমন হবে, সেই সম্পর্কে আপনি কি বলছেন? প্রথমত অনেকেই কারা এটা জানতে হবে, যে এই উপদেষ্টা মণ্ডলীকে বাদ দিয়ে কেয়ারটেকার, এই আলোচনাটা এখন এটা জিরো সাম গোল। না, জামায়াত, বিএনপি এবং এনসিপি সকলেই এই সম্পর্কে একমত এবং শুনানি কিন্তু চলছে অলরেডি। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে শুনানি চলছে। তত্ত্বাবধায়ক আপনি কিন্তু এই গভর্নমেন্টে কিন্তু ইন্টারিম থেকে মানে যেটাকে বলি আমরা কেয়ারটেকার মোডে চলে যেতে পারবে। সেটা কি, তারা কোনো আর ডেভেলপমেন্টাল ওয়ার্ক অথবা মিনিস্ট্রিয়াল ওয়ার্ক আর করবে না, তাদের পুরোটাই কাজ থাকবে ইলেকশন ভিত্তিক। তো ওই জাস্ট মোডটা চেঞ্জ করে ফেলতে হবে, কিন্তু সেটার জন্য আপনাদেরকে বাদ দিতে হবে তা না। তবে এটা যে ওনাদেরকে আমরা বহুদিন ধরে বলছি, এখন না প্রায় গত 8-9 মাস ধরে বলছি, যাদের এই যে অ্যাডভাইজাররা আছেন যাদের পারফরমেন্স ভালো না
তাদের পারফরমেন্সকে রিভিউ করে চেঞ্জ করেন দরকার হলে, বিকজ এইটা তো কোনো মানে কোরআন শরীফের আয়াত না যে ওনারা এখানে বসছে আর চেঞ্জ করা যাবে না। আমাদের মানে হোম মিনিস্টার মানে অ্যাডভাইজার যে উনি টাইম অ্যান্ড টাইম এগেন বারবার বিভিন্ন জায়গায় ফেল করছেন, বিভিন্ন জায়গায় ফেল করার পরে মানুষজন বলছে যে আপনারা ফেল করছেন, তো ওনার হয় ওনাকে এইড দেন, আরও সাহায্য দেন উনি যেন ওই কাজটা করতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারে, আর না হলে ওনাকে সরিয়ে এমন কাউকে দেন যিনি পারবে। কিন্তু মানে আমরা যেটা বারবার খেয়াল করছি, এখানে যারা আছেন একবার বসেছেন এইটা একদম মানে ফিক্সড অ্যান্ড ফাইনাল একটা ব্যাপার, ওইটা কিন্তু দ্যাট ইজ নট নেভার গুড। আপনি বেসড হতে হবে আপনার, যদি আপনারা বারবার বলেন আমরা ইন্টারন্যাশনাল লেভেলের গভর্নমেন্ট, তাহলে ইন্টারন্যাশনাল লেভেলের বিহেভিয়ার থাকতে হবে। ইন্টারন্যাশনাল লেভেলের বিহেভিয়ারে কী হয় যে আপনার কাজের পর্যালোচনা হয়, সেই হিসাবে আপনি থাকবেন কি থাকবেন না সেটা সিদ্ধান্ত হয়। আরেকটা ব্যাপার যেটা ববি হাজ্জাজ ভাই বলল, এইটা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মিসহ্যাপ না, তারা এর আগেও বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় এমনকি বন্দরের ব্যাপারেও বলেছি, আপনারা যদি আলোচনা করতেন সবাই খুশি মনে এই যাদেরকে আপনারা সিলেক্ট করেছেন তাকে ডিপি ওয়ার্ল্ডকে মেনে নিত, কারণ আমরা যে গবেষণা করে দেখলাম যে দে আর দ্য বেস্ট ইন দিস গেম। সো সুতরাং আপনি জাস্ট ইট ইজ আ ম্যাটার অফ কমিউনিকেশন, আপনি বসেন কথা বলেন যে আমাদের বন্দরটা প্রপারলি চলছে না, আমরা যেটা 7 দিনে করি সেটা সিঙ্গাপুর 2.5 ঘন্টায় করে, এবং যার কারণে আমরা পিছিয়ে পড়ছি এবং আমাদের হ্যান্ডলিংটা দ্রুত হতে হবে। এবং আমরা মনে করি এখানে আমরা যদি একটা বিদেশি কোম্পানিকে দিয়ে দিই, তারা এই হ্যান্ডলিংটা গুছায় আনতে পারবো, 10 বছরে আমরা শিখতে পারবো, তারপর আমরা আবার নিজেরা নিয়ে যেতে পারবো। এটা ক্লিয়ার করেন, মানুষের ভিতরে কনফিউশন না রাখেন। এই যে বামেরা শাহবাগেরা যে একটা আওয়াজ তুলছিল না দেশ বেঁচে দিচ্ছে, তাহলে তো সেই আওয়াজটা তুলতে পারতো না। সিমিলারলি এই যে আরপিওর অনেকগুলো আমি দেখলাম অনেক ভালো ভালো জিনিস ইন্ট্রোডিউস করেছে, কিন্তু আপনি যদি এটা জাস্ট এই যে এই ডাকেন না 2 দিন পর ঐক্যমত্য কমিশন, তো এই আজকে কত তারিখ, হ্যাঁ এখনও এটি বলবৎ আছে, 31 তারিখ পর্যন্ত বলবৎ আছে, তো ঐক্যমত্য কমিশনের কথাটা উঠান, সব দলের রাজনৈতিক দলের তো প্রতিনিধিরা যায় ওখানে যে আমরা আরপিও আনবো, আপনারা কি বলেন। আপনারা কি মানে ছোট্ট খাট্ট বিষয় নিয়ে ওখানে লম্বা লম্বা আলাপ আলোচনা করেন, বাট আরপিওটা নিয়ে আলাপ আলোচনা করলেন না, আপনারা নিজের একটা ডিসিশন নিয়ে আপনারা সংবাদ সম্মেলন করে বলে দিলেন, তাহলে আপনারা এটাকে মানে নিজেদেরকে তো মানে ইউ ডি নট প্রেজেন্ট ইয়ারসেলফ ইন আ গুড লাইট, আপনারা তো ভালো লাইটে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে না, যার কারণে আপনাদেরই এলাকায় আমরা যারা আছি ববি হাজ্জাজ ভাই অথবা আমরা আপনাদেরকে কোয়েশ্চেন করছি যে আপনাদের সাহস কোথা থেকে হলো আপনারা এটা এসে বলে দেন, আপনাদেরকে কে ভোট দিচ্ছে এটা বলার জন্য। বাট এই ম্যান্ডেট নিয়ে তো এতদিন কোনো আলাপ আলোচনা হয়নি, বিকজ আমরা বলেছিলাম এই গণঅভ্যুত্থানটাই হলো ম্যান্ডেট, বাট ম্যান্ডেটটাকে নেভার মিস ইউজ ইউর ম্যান্ডেটস, ম্যান্ডেট মিস ইউজ করলে তো আপনার এই প্রশ্নটা আপনার কাছে ফেরত আসবেই। অনেক ধন্যবাদ ব্যারিস্টার মিলি। আমরা হাসিব আল ইসলামের কাছে শুনবো, এই যে আপনি তখন বলছিলেন যে একটি সুষ্ঠু নির্বাচন চাই, কিন্তু এখন কিন্তু জনগণের চাওয়ার বাইরে সবকিছু চলে যাচ্ছে, এই থেকে আমরা উত্তরণ কিভাবে পাবো? আচ্ছা, এইখানে মূলত আসলে মানুষের সদিচ্ছা এবং নিজেদের যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিটাকে যথাযথভাবে পালন করা। আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপরে যে রেসপন্সিবিলিটিটা ছিল অভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা এবং আস্থার জায়গাটা ছিল, তারা কিন্তু বারবারই সেগুলোকে রক্ষা করতে পারছে না। তারা রাজনৈতিক দলগুলোর যে আস্থাটা ছিল, সেই আস্থাটাও কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই আস্থাটা কিন্তু দিন দিন কমে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় যে নানা ধরনের সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে, সেই সিদ্ধান্তগুলোতে আসলে রাজনৈতিক দলগুলোর মতামত এবং বিশেষ করে যেই অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার যারা ছিল, সেই স্টেক হোল্ডারদের সাথে যদি পরামর্শ করে যদি এই কাজগুলো তারা বিভিন্ন সময় পদক্ষেপগুলো নিত, তাহলে আমার মনে হয় যে এই কাজগুলো কিন্তু আরও অনেক বেশি গ্রহণযোগ্য হতো। এছাড়াও আমরা যে বিষয়টা প্রত্যাশা করছি, যাতে করে আসলে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষাটাকে যাতে করে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার কখনো কখনো বিভিন্ন একটা বড় রাজনৈতিক দলগুলোর প্রতি অনেক সময় বায়াসড হয়ে যায়। তা আমরা সেই সেম জিনিসটা আমরা কিন্তু জুলাই সনদের ক্ষেত্রে দেখতে পেয়েছি, যে আইনি ভিত্তি ছাড়াই কিন্তু এক ধরনের শুধুমাত্র আনুষ্ঠানিকতা এবং ঐক্যমত্য কমিশনের নামে আমরা দেখতে পেয়েছি যে একটা মানে বিএনপির একটা ঐক্যমত্য কমিশন, যে বিএনপি যেটা চাচ্ছে হয়তো বা দিন শেষে সেটাই মেনে নিতে হচ্ছে সকল রাজনৈতিক দলগুলোকে। সো এই ধরনের কিন্তু আমরা অনেক সময় দেখতে পাচ্ছি, এবং এই সরকারের মধ্যেও আমরা উপদেষ্টাদেরকে আমরা চেয়েছিলাম যাতে করে তারা নিরপেক্ষতার জায়গাটা বজায় রাখে, কিন্তু আমরা সেই জায়গায় কিন্তু তাদের নিরপেক্ষতাটা কিন্তু এখন কিন্তু প্রশ্নবিদ্ধ। অনেক উপদেষ্টাকেই কিন্তু এখন আপনি সাধারণত একটা রিক্সা আলোকেও যদি জিজ্ঞেস করেন অমুক উপদেষ্টা, আরে ও তো অমুক রাজনৈতিক দলের পারপাসকে সার্ভ করছে, এটা কিন্তু একজন রিক্সাওয়ালা সেও কিন্তু বুঝতে পারছে, একজন চাওয়ালাও বুঝতে পারছে। তো এইভাবে নেকেডলি কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করা, সেটা কিন্তু আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক
দলকে সার্ভ হ্যাঁ দেখুন আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটা রাজনৈতিক দলের প্রতি অনেক বেশি সিদ্ধান্তগুলো গ্রহণের ক্ষেত্রে অনেক বেশি ম্যানিপুলেটেড হচ্ছে এবং যে আমলাতন্ত্রটা রয়েছে এবং বিভিন্ন জেলায় প্রশাসক বিভিন্ন জেলায় যেই পুলিশ এবং প্রশাসনের যে দায়িত্বরত কর্মকর্তাদেরকে দেওয়া হচ্ছে আমরা জানতে পারি যে বিভিন্ন মাধ্যমেই হয় কোনো একটা বিশেষ দলের রিকমেন্ডেশনে কিন্তু তারা যাচ্ছে। সো আমলাতন্ত্রটাকে তো দল নিরপেক্ষ রাখতে হবে এবং আমলাতন্ত্রটা যদি নিরপেক্ষ না থাকে আপনি ইলেকশন মানে ফিল্ডে ইলেকশনটাকে আপনি কিভাবে ফেয়ার নিশ্চিত করবেন। এখন পর্যন্ত জনগণের যে আস্থাটা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত উন্নত করা হয়নি এবং এই সরকারের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে আমরা দেখতে পাই যে সাবের হোসেন চৌধুরী যখন যে আওয়ামী লীগের ছিল গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের মন্ত্রী ছিল এবং আওয়ামী লীগেই ছিল, সো এই গণহত্যার দায় কিন্তু তিনি এড়াতে পারেন না। সো তিনি দেশের মধ্যে থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে সংলাপ করছেন আওয়ামী লীগকে কীভাবে বাংলাদেশের রাজনীতিতে ফেরানো যায়, এই ধরনের ষড়যন্ত্রে এবং দেশের মধ্যে কীভাবে অরাজক পরিস্থিতি তৈরি করা যায় সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে তার মানে তিনি এই ক্ষেত্রে দায় নিতে পারবেন না, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যে অন্তর্বর্তীকালীন সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে। সো এই যে বিভিন্ন পরিস্থিতিতে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে আমাদের প্রত্যাশা ছিল সেটা কিন্তু আসলে তারা রাখতে পারছে না। এই যে নির্বাচন নিয়ে আসলে এত সংশয়, আবার জামায়াতে ইসলামের আমির বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ক্ষমা চাচ্ছেন আমাদের কাছে, কয়েকদিন ধরে এটি দেখতে পাচ্ছি আমরা। তিনি একাধিকবার ক্ষমা চেয়েছেন আগেও, কিন্তু এবার এসে তিনি 47 থেকে সব ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। তারা কি ভুল করেছে আর ক্ষমা চাওয়াটা আসলে কেন? তারা কি আসলে জনগণকে ভোটের দিকে আকৃষ্ট করার জন্য ক্ষমা চাইছেন? ধন্যবাদ আপনাকে। জামাত ইসলামী রাজনৈতিক দল, সে যেহেতু একটি নির্বাচনমুখী দল তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং আপনি দেখেছেন যে জামাত ইসলামী কিন্তু এর মধ্যেই প্রায় সকল আসনেই তাদের প্রার্থী ডিক্লেয়ার করেছেন এবং যদি আপনি প্রার্থীর প্রচারণায় কিন্তু যেরকম ববি হাজ্জার সাহেব বলেছিলেন যে তার মার্কা চিনাবেন কিভাবে, কিন্তু জামাত ইসলামী কিন্তু এই ফাঁকে মার্কা এবং প্রার্থী দুজনকেই কিন্তু চিনিয়ে ফেলেছেন। জামাত ইসলামীর রাজনৈতিক স্ট্র্যাটেজির দায়িত্বটা হয়তো তারাই বলবেন। তাদের 71 সালের ভূমিকা নিয়ে বাংলাদেশের মানুষের মনের যে প্রশ্ন বা তাদের যে বিতর্কিত ভূমিকা, তারা যেটা নিয়ে বরাবরই বাংলাদেশের মানুষ যে কারণে তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, সেইটার জায়গা থেকে জামাত ইসলামীকে প্রশ্ন করা হয় সাংবাদিকেরা এবং তখন তারা উত্তর দেন, যে উত্তরটা কয়েকদিন আগে দলের আমির দিয়েছেন লন্ডনে, যে 47 থেকে 25 পর্যন্ত কারো মনে যদি কষ্ট দিয়ে থাকে। লন্ডনে গিয়ে বা যুক্তরাষ্ট্রে গিয়ে বা বাইরে থেকে কেন ক্ষমা চান? না, এটা এই প্রশ্নটা আমারও ছিল। তখন বলেছেন সাংবাদিকরা প্রশ্ন করলেই কেবল তিনি উত্তর দেন, কিন্তু আমার একটা ভিন্ন জায়গা ছিল যে গণমাধ্যম কর্মী হিসেবে আমি যেটা মনে করি যে পক্ষে বিপক্ষে রাজনৈতিক দলগুলোর সব এক পক্ষের মানুষ থাকবে না, ভিন্ন মতের মানুষ ভিন্ন মতের পছন্দ থাকবে। জামাত ইসলামীর এই যে ক্ষমা চাওয়াটা সাধারণ মানুষের কাছে এই মেসেজটা যাচ্ছে না। তারা যদি ক্ষমা চাইতে চান 71 প্রসঙ্গে, তাহলে আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি তাদের একটা প্রোগ্রাম করা উচিত, যে এই প্রোগ্রামে আনুষ্ঠানিক প্রোগ্রাম নিয়ে তারা বিভিন্ন সভায় সেমিনারে অথবা সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তরটা দেন। এই উত্তরে সাধারণ মানুষের মন ভরে না। সুতরাং তারা যদি ওই বিক্ষিপ্তভাবে উত্তর দিয়ে মনে করেন যে 71কে মানুষের মন থেকে ভুলাতে পারবেন, আমার মনে হয় মানুষ এখানে ভুলবে না। এখানে আমার যে পরামর্শ বা আমি যেটা মনে করি সাধারণ মানুষের পালচের জায়গা থেকে তারা যদি ইন্ডিভিজুয়ালি কোনো প্রোগ্রাম করেন যে শুধুমাত্র 71 নিয়েই তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবেন, মানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা বা কোনো জায়গায় একটি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার অনুষ্ঠান করা উচিত তাদের যদি তারা 71 প্রসঙ্গে মানুষের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে চান, তাহলে তাদের সেই কাজটাই করা উচিত। আমরা আবার ব্যারিস্টার মিলির কাছে যাব। এই যে এত দ্বন্দ্ব শুনছি জামায়াতে ইসলামের প্রসঙ্গ বা বিএনপির প্রসঙ্গ, অনেকেই নাকি আবার বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে, জামাতের দিকে ঝুঁকে যাচ্ছে, আপনারা কাদের সাথে জোট গঠন করতে চান? আমরা অফিসিয়ালি বলেছি আমরা জামাত অথবা বিএনপি কারো জোটেই যাব না। কেন যাব না? আমাদের কয়েকটা রিজন আছে এটা। ফার্স্ট অফ অল আমরা ধরে নিতে পারি যে জামাত অথবা বিএনপি যে কোনো একজন একটি দল হয়তো ক্ষমতায় যাবে, সুতরাং আমরা এই যে ক্ষমতায় যাবে দেখে তাদের সাথে যাব এখানে, এই জন্য আমরা যাব না। আমাদের গোলটা বর্তমানে থাকবে টু ক্রিয়েট আ স্ট্রং অপোজিশন, কারণ একটা স্ট্রং অপোজিশন থাকলে না থাকলে কি হয় সেটা আমরা দেখেছি গত 15-17 বছর। একটা স্ট্রং অপোজিশন না থাকার কারণে কিন্তু আপনি একটা দানব ক্রিয়েট করতে পেরেছেন। সেই এবার নির্বাচনে কিন্তু জাতীয় পার্টিরও অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে কি জাতীয় পার্টি আপনাদের সাথে? না, আমাদের জাতীয় পার্টির সাথে আমাদের কোনো প্রকার যোগাযোগ নেই এবং আমরা
ওয়ান অফ দ্য ফার্স্ট দল যারা বারবার বলেছি শুধু আওয়ামী লীগের বিচার করলে হবে না, আওয়ামী লীগের সাথে যে 14 দল নির্বাচন করেছে এবং যে 14 দল তাদের এই 3টা দামি ইলেকশনের বৈধতা দিয়েছে সেই 14 দলেরও বিচার হতে হবে। এবং সিমিলারলি যেরকমভাবে আওয়ামী লীগকে আমরা বলি 3টা নির্বাচন থেকে মানে বার করতে হবে, এই 14 দলকেও বার করতে হবে। সুতরাং যাদেরকে আমরা মনে করি যে তারা ফ্যাসিস্টের অংশ, তাদের সাথে তো বসার প্রশ্নই আসে না। আমরা কিন্তু আমাদের মানে ম্যানিফেস্টোর ফার্স্ট ইয়ে হলো ঐক্যমত্য তৈরি করা, কনসেনসাস তৈরি করা। কনসেনসাস তৈরি করার জন্য আমরা যদি কালকে একটা নতুন দল খুলে তাদের সাথে কথা বলতে বসবো, বাট আমরা ফ্যাসিস্টের পক্ষে যেসব দল তাদের সাথে বসবো না। কারণ এইটার এই যে ডিফারেন্সিয়েশনটা আমরা অনেকে করতে পারি না, যে একটা দল এই যে অনেকে বলে না যে এরকম আগে খারাপ এখন ভালো, আই এম সরি বাট যারা গণহত্যার পক্ষের দল এবং গণহত্যাকে বৈধতা দিয়েছে, গণহত্যাকে যে জাতীয় পার্টি যে মাঝে মধ্যে বলে যে আমরা কি করব, আপনারা তো অন্তত মুখ দিয়ে বলতে পারতেন যে আপনারা যে খুনগুলো করছেন এভাবে মানে পাখির মতো মানুষকে রাস্তায় মেরে ফেলছেন, এটা কইেন না। অন্তত এইসব কোনো কথা তাদের কাছ থেকে 5 আগস্ট আগ পর্যন্ত শুনেছেন? কেউ শুনেনি। সুতরাং গণহত্যার পক্ষের কোনো মানুষের সাথে বসাটা আমাদের জন্য মোরালি রিপ্রেসিভ, আমরা বসবো না। বাট আমরা যেটা বলছি আমরা এটা একদম ওপেন, এটা আপনারাও জানেন। জামাতেরও কিন্তু গণহত্যার বিষয়ে নানান মতামত আছে, সেই ক্ষেত্রে আপনারা জামাতের সাথে তাহলে জোট গঠন করছেন না, এটাও কি একটা কারণ হতে পারে? হতে পারে, কারণ একটা তো আছে, আরেকটা হলো আমরা চাই না জামাতের সাথে মানে ধর্ম, আমরা বলেছি আমরা ধর্মভিত্তিক কোনো জোটে অংশগ্রহণ করব না, আইডেন্টিটি পলিটিক্স আপনারা যাবেন না। আজকের নিউজপেপারের হেডলাইনে দেখেছি কয়েকটা নিউজপেপারে যে নারী নেতৃত্ব কমে যাচ্ছে রাজনীতিতে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? নারী নেতৃত্ব আসলে কেন কমছে? কোটার বাতিল হয়ে যাওয়ার জন্য নাকি অন্য কোনো কারণে? দেখেন, আমাকে একবার প্রফেসর দিলারা চৌধুরী ফোন করে বললেন, মিলি এখন নাকি 50টার বদলে 100টা ইয়া হবে, রিজার্ভ সিট হবে, কথা হচ্ছিল সংরক্ষিত আসন। তো উনি বললো কি হবে এটা, তাহলে 50টার বদলে 100টা রিজার্ভ সিট হলে কি হবে? আমার আপা 50টার বদলে 100 জন মমতাজ পাবেন, বিকজ রিজার্ভ সিট হ্যাজ নেভার ব্রট গুড কোয়ালিটি মানে লিডারশিপ, উইমেন লিডারশিপ। আপনি কখনো দেখেছেন রিজার্ভ সিটের মাধ্যমে কোয়ালিটি উইমেন লিডারশিপ এখানে উঠে এসেছে? আসেনি। কারণ কোয়ালিটি উইমেন লিডারশিপ শুধু উইমেন না, কোয়ালিটি লিডারশিপ কামস ফ্রম গ্রাসরুট। যখনই আপনি কাউকে গ্রাসরুট থেকে উঠতে দিবেন না অথবা গ্রাসরুটের ওই ব্যবস্থাটা করে দিবেন না, আপনি কোয়ালিটি লিডারশিপ পাবেন না। সুতরাং আমি এটাকে বলি 2 সাইডেড সোর্ড। এই যে সংরক্ষিত আসন না থাকলে এরকমও হইতে পারে যে সংসদে একজন মহিলাও নাই, ওইটা দেখতে খুবই খারাপ দেখাবে যে আমাদের সংসদে একজন নারী নেতৃত্ব নয় এই রিজার্ভ সিটটা না থাকলে। বিকজ ওই ইয়াটা এখনও ওই প্যাট্রিয়টিক সোসাইটিটা আমরা বিলং করি। আর থাকলে যেটা হয় সেটা হলো ওই যে গিফট, এগুলোকে আমরা গিফট সিট বলি, কাইন্ডনেস। এই দেশের মানুষ আসলে মমতাজকে কেন ভোট দিয়েছিল? তার গানের মাধ্যমে একটা মমতাজকে তো কেউ ভোট দেয় না, ওটা তো রিজার্ভ সিটের মাধ্যমে এসেছে, সেটা তো ভোট দেয় নাই। এটা হলো মমতাজ শেখ হাসিনাকে খুশি করতে পেরেছিল অথবা শেখ হাসিনার কোনো এক মন্ত্রীকে খুশি করতে পেরেছিল, তার এন্ডোর্সমেন্ট এসেছে। এটা তো জনগণের এন্ডোর্সমেন্টে তো সে এখানে আসেনি না, সে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, ডিরেক্ট ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন। মানে ফার্স্ট টাইম তো রিজার্ভ সিটে এসেছিলেন, তবে পরের বারের থেকে আমরা জনগণের ভোট বলতে আমি সরি আমি বলতে চাই না। কারণ কি এই রাতের লাইলাতুল ইলেকশনে মমতাজ কেন একটা কলা গাছ দাঁড়া করাই দিল, সে আসতো, কারণ মার্কা হলো নৌকা। সুতরাং মমতাজ যে অ্যাকচুয়ালি ভোটে আসছে এই জিনিসটা আমি আসলে মানে মেনে নিতে পারছি না। নৌকার মার্কা যে এটা নিয়ে কিন্তু আবার আরপিওর কথাটা চলে আসে, তাহলে তো এবারও এরকমই হবে। ধানের শীষ যদি না পায় যারা বিএনপির সাথে জোট গঠন করছে, বা এই যে আরপিওর কথাটা আসছে, তাহলে তো ছোট ছোট দলগুলোকে কেউ চিনবেই না, ভোটই পাবে না। ববি হাজ্জাজ ভাই যেটা বললো, যেটা সময় দেওয়া উচিত ছিল, বাট ইটস নট আ ব্যাড ডিসিশন, মানে একদম যে খুব বাজে ডিসিশন তা না কিন্তু, বাট ব্যাড ডিসিশন এখন লাগছে বিকজ ওই যে সময়টা দেয় নেই। সময় দিলে তারা তাদেরটা যেটা বললো 14 মাস দিলে তারা তাদের মার্কাটা চিনায় ফেলতো, তখন আর আপনার ধানের শীষ কি আর ওনার কি। এটা তো আমরা এখনও বলি যে মার্কা দেখে ভোট দিবেন না, ব্যক্তি দেখে দিবেন, বিকজ ব্যক্তি কি আসলে আপনার কনস্টিটিউয়েন্সিকে সার্ভ করতে পারছে কিনা এবং আপনার কনস্টিটিউয়েন্সির ব্যাপারে তার ধারণা কি। ডক্টর কামাল হোসেনকে মানুষ ভোট না দিয়ে এসে খালেদকে ভোট দিয়েছে, এই ঘটনাও বাংলাদেশে আছে। তো সেই অবশ্যই আছে, সেটা আপনি আপনার সুশীল চোখ দিয়ে দেখছেন যে কামাল হোসেনকে ভোট দেয়নি, বাট আপনি যখন এলাকার মানুষের কাছে যাবেন, ডক্টর কামাল হোসেন এলাকার একটা লোককে কোনোদিন উপকার করেছে, এলাকার একটা লোকের কাছে কোনোদিন গিয়েছে, এলাকার একটা লোককে বলেছে যে এই লিগ্যাল চেঞ্জেসটা আমি এনে দিব যেন এলাকার মানুষের জীবনের কোনো একটা উন্নয়ন হয়, খালেদ গিয়েছিল জন্য সে পেয়েছে। মানে আমরা যদি ওই চোখ দিয়ে দেখি যে ডক্টর কামাল হোসেনের মতো এত ভদ্র মানুষকে দেয়নি, না ভদ্র মানুষ
আর কাজের মানুষের মধ্যে ডিফারেন্স আছে। আমরা বলি যে ভদ্র মানুষ হলে যে সে খুব কাজের লোক হবে, এটা কিন্তু ঠিক না। তো আমাদের জনগণ কিন্তু বোকা না, আমরা মনে করি জনগণ বোকা। জনগণ তার যাকে মনে করে যে কাজ করতে পারবে অথবা তাকে সার্ভ করতে পারবে তাকেই বেছে নেবে। এরপর কি নির্বাচনের পর জয়ী হয়ে কাজগুলো তারা করে বা কতটুকু বাস্তবায়িত হয়? নির্বাচনের আগে তো সবাই এরকম বলে। অনেক ধন্যবাদ আপনাকে। হাসিব আল ইসলামের কাছে শুনবো, আপনারা আসলে কাকে ভোট দিচ্ছেন? আচ্ছা দেখুন, আসলে এইখানে ভোট এখন তো অনেকে বলছে যে তরুণের ভোট ধানের শীষে হবে, তা আপনারা কি ধানের শীষের দিকে যাচ্ছেন? বা এনসিপি যদি মার্কা না পায় তাহলে কি এখন রাজনৈতিক দলগুলোর কাছে তো আমাদের একটা প্রত্যাশা রয়েছে। আমাদের রাজনৈতিক দল, আমাদেরকে জুলাই কেন্দ্রিক আমাদের একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নগুলো কোন রাজনৈতিক দলগুলোর কোন বাধার কারণে সেই স্বপ্নগুলো পূরণের বাধা হচ্ছে, সেটাও কিন্তু আসলে ভোট প্রদানের ক্ষেত্রে আমাদের অনেক বেশি বিবেচনায় রাখতে হবে। এছাড়াও তারুণ্যকে কারা প্রাধান্য দিচ্ছে, কোন রাজনৈতিক দলগুলো এইবার কিন্তু ইলেকশনে অনেক বেশি ইফেক্ট ফেলবে যে আপনি কোন আপনার 300 আসন রয়েছে, 300 আসনে আপনি কতজন তরুণকে আসলে এখানে নমিনেট করছেন, সেই বিষয়টা কিন্তু অনেক বেশি প্রাধান্য পাবে। এবং তরুণ নেতৃত্বকে নিয়ে আপনারা কি ভাবছেন? বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে আমরা দেখতে পাই যে আসন নিয়ে কিন্তু অনেক ধরনের নিজেদের মধ্যে অনেক ধরনের মনোমালিন্য তৈরি হয়, এবং আমরা দেখতে পাই যে সিনিয়র যারা নেতৃবৃন্দ থাকেন তারাই আসলে এই আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন কিংবা দল থেকে নমিনেশন পেয়ে থাকেন। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা থাকবে যে কোন রাজনৈতিক দলগুলো তরুণদেরকে আসলে মূল্যায়ন করছে, এবং তরুণদের ভাবনাটা আমরা যেটা মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তে পরিবর্তনের জন্য আসলে তরুণ নেতৃত্ব চলে আসাটা কিন্তু অনেক বেশি জরুরি। সো বাংলাদেশকে যদি তারুণ্য নেতৃত্ব দিতে পারে, তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা থাকবে কোন দলগুলো তারুণ্যকে প্রাধান্য দিচ্ছে এবং তরুণদের যে প্রত্যাশা রয়েছে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কি প্রত্যাশা রয়েছে কিংবা যারা যুব সমাজ রয়েছে তারা কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায়। তারা কিন্তু আবার পুরাতন যেই আধিপত্য দখলদারিত্বের যে রাজনীতি রয়েছে, চাঁদাবাজির রাজনীতি, এগুলো কিন্তু আসলে এই মুহূর্তে এসে সমর্থন করছে না। আমরা কিন্তু একটি কাঠামোগত পরিবর্তনের দিকে পরিবর্তনকে প্রত্যাশা করছি। আমরা কিন্তু সেদিকে কি আমরা এগিয়েছি একটু? হ্যাঁ, দেখুন আসলে আমরা কাদের বাধার জন্য বা আমরা কিন্তু আসলে ছেড়ে দিয়েছি। দেখুন এই মুভমেন্টে কিন্তু অনেক বেশি কিন্তু আসলে ছাত্র এবং যুবকদের কিন্তু অনেক বেশি অংশগ্রহণ ছিল, শ্রমিকদের অনেক বেশি অংশগ্রহণ ছিল, কিন্তু আমরা আমাদের ডিসিশন মেকিংয়ের জায়গাটা কাদের হাতে ছেড়ে দিয়েছিলাম? আমরা ডিসিশন মেকিংয়ের জায়গাটা কিন্তু আমাদের প্রবীণদের হাতে ছেড়ে দিয়েছিলাম। সো প্রবীণরা কিন্তু আমাদের যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা তারা কিন্তু পূরণ করতে পারেনি, যার কারণে আমরা এখন আমাদের যে ধারণাটা অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তরুণদের মধ্যে ধারণা জন্মাচ্ছে যে তরুণদেরকেই আসলে এই কাঠামোগত পরিবর্তনটা নিয়ে আসতে হবে। প্রবীণদের প্রতি কিন্তু আমাদের একটা যে ভরসার জায়গাটা ছিল সেই ভরসার জায়গাটা কিন্তু কমতে শুরু করেছে। সো এই জায়গাটাতে অনেক বেশি প্রাধান্য থাকবে, যাতে করে যেই দলকেই আমরা ভোট দিব না কেন সেই জায়গা থেকে দেখবো যে তরুণদের প্রত্যাশাকে, তরুণদের চাহিদাকে কারা বেশি প্রাধান্য দিচ্ছে এবং তরুণ লিডারশিপকে কারা বেশি গ্রহণ করছে এবং তরুণ নেতৃত্বকে কারা বেশি নমিনেশন দিচ্ছে। হাবিবুর রহমান পলাশ, আপনাকে দিয়ে শেষ করব। অনেক কথাই আসলে উঠে আসছে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে সেই আশার বা প্রত্যাশার জায়গাটি বাস্তবায়িত করতে পারেননি, তাহলে নির্বাচন কতটুকু সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে? আমি আপনার ডিরেক্ট প্রশ্নের আগে একটু বলি যে আমাদের প্রচলিত শব্দ আছে যে চালাকি। আমাদের রাজনীতিবিদরা এক ধরনের চালাকি করছেন, রাজনীতি একটা চালাকিরও খেলা। ছোট রাজনৈতিক দল এক ধরনের চালাকি করছেন, বড়রা এক ধরনের করছেন, এক ধরনের স্টেক হোল্ডার যারা আছেন বোধ সরকার এবং পলিটিক্যাল পার্টি এক ধরনের চালাকি করছেন। আমি এখানে বলবো যে তারপরে বাংলাদেশের প্রচলিত শব্দ আছে অতি চালাকের গলায় দড়ি। সবাই মিলে যদি চালাকি করতে চান তাহলে কিন্তু এর ফলটা ভালো হবে না। প্রথমত আমি এই জায়গায় বলবো যে দেখেন, প্রতীক নিয়ে কথা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অ্যালায়েন্স করতে পারবেন কিন্তু নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে পারবেন। এখন যাদের প্রতীক কম প্রচলিত তারা হয়তো চিন্তা করবেন আমি তো আমার প্রতীককে চেনাতে পারলাম না। এরপরে হচ্ছে যে আমরা বাংলাদেশে অতীতে দেখেছি যে অ্যালায়েন্স করলে সেই পার্টিকে তার প্রতীক, বড় দলগুলো তাদের প্রতীক ব্যবহার করতে দেয়। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই নির্বাচনে অ্যালায়েন্স কয়টা হচ্ছে, জোট কয়টা হচ্ছে? বিএনপির নেতৃত্বে একটি জোট হওয়ার চেষ্টা হচ্ছে, আমরা যেটা দেখেছি জামাতের নেতৃত্বে ধর্মভিত্তিক একটি জোট হওয়ার চেষ্টা করছে, এবি পার্টির নেতৃত্বে গণ অধিকার এবি পার্টি এবং আলোচনায় ছিল এনসিপি, এক ধরনের টাই আপ হয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এরকমও শুনেছি। কিন্তু এখন পর্যন্ত দেখবেন যে এই আন্দোলনের পরবর্তী সময়ে বাংলাদেশের জন্ম নেওয়া যে রাজনৈতিক দলটি এনসিপি, তরুণদের দল, এবং যাদেরকে আমরা বলি যে এই জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার এই আন্দোলনের সঙ্গে যারা আছেন এবং তাদের নতুন রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটি এখন পর্যন্ত তাদের নিবন্ধন পাননি, তাদের প্রতীক নিয়ে আলোচনায় আছে। তাদের প্রতীক তারা বলেছেন যে রাজপথে গিয়েই তারা প্রতীকের জায়গা শাপলা তারা আদায় করে নেবেন। আমরা যেটা দেখেছি যে
নির্বাচন কমিশন আবারও তাদের প্রতীক নিয়ে কি হবেন সেই জায়গায় বসবেন। এর মধ্যে 50টা প্রতীক এবং যদি একটি রাজনৈতিক দলের প্রধান যদি চান যে আমার সাথে যারা জোট গঠন করছে তারা আমার মার্কেটে নিয়ে জোট গঠন করুক বা নির্বাচন করুক, সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা কি থাকবে? না, আরপিওতে যদি আপনি বেঁধে দেন তখন তো আর সরকার যে পার্টিটা দিবেন প্রতীক তিনি তো দিতে পারবেন না এখানে। সো সেটা তো যখন আরপিওটা মানে অ্যামেন্ডমেন্ট হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে, তখন তো আর আপনার হাতে তবে ইলেকশনের মাঠে তো আসলে অনেক কিছুই হয়, সবকিছু আনপ্রেডিক্টেবল। না, সেটা তো রাজনীতির শেষ কথা বলে কিছু নাই, কিন্তু এই সময়টাতে এসে আপনি নিশ্চয়ই বুঝতেছেন যে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক শক্তি নির্বাচনের বাইরে থাকবে। এবং যেটা আমরা অতীতে বলেছি, আওয়ামী লীগের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা কী ছিল? তারা দিনের ভোট রাতে করেছেন, মৃত্যু ব্যক্তি ভোট দিয়েছেন, আমি ডামির নির্বাচন তারা করেছেন। তার মানে হচ্ছে বাংলাদেশের একটি বড় ভোটার অংশ বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে পারে নাই। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু সকল পক্ষের মানুষের ঐক্যবদ্ধের একটি জায়গা এবং সাধারণ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। যেটা গবেষণা করে পাওয়া গেছে অন্যতম কারণ হচ্ছে যে আওয়ামী লীগ ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিল। এবং অনেক ধন্যবাদ আপনাকে, এবং সেই ভোটের অধিকার যেন আমরা আসলে ফিরে পাই সেটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ চ্যানেলের রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নতে আমাদের সাথে ছিলেন। যে কথাটা আমরা বলছিলাম যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই, সেই শুরুটা আসলে কোথায় গড়িয়ে যায়, নির্বাচনটা কেমন হয়, কিভাবে হয়, সেটি আমাদের দেখার প্রত্যাশা, এবং প্রত্যাশা যেন আমরা ভোট দিয়ে আমাদের নিজের মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাই। প্রিয় দর্শক, চ্যানেলের রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করি।